গঙ্গা নদীর উপর ভারতের বানানো ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য একটি অভিশাপের মতো। বিভিন্ন সময় এই বাঁধের কারণে বাংলাদেশকে ভয়ঙ্কর বন্যার মুখোমুখি হতে হয়েছে। এছাড়াও কৃষি, শিল্প, বাণিজ্য সহ নানা ক্ষেত্রে প্রতিকূলতায় পড়তে হয়েছে। তবে ভারতেরও অনেক মানুষ এই বাঁধের বিপক্ষে। তো এই ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল? এতে ভারতের লাভ কী? বাংলাদেশ কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। এখানে ভারতকে দেখতে পাচ্ছেন। এটি হলো ভারতের মানচিত্র, আর এটি হলো বাংলাদেশ, যার 3 দিকে ভারত। ভারতের মানচিত্রে এটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য। পশ্চিমবঙ্গের ভেতরে এটি হলো মালদহ এবং এটি হলো মুর্শিদাবাদ জেলা। আর এখানেই গঙ্গা নদীর উপরে এই ফারাক্কা বাঁধ অবস্থিত। এখানে গঙ্গা নদীর গতিপথ দেখতে পাচ্ছেন। এই নদীটি হিমালয়ের গঙ্গোত্রী হিমপ্রবাহ থেকে উৎপত্তি লাভ করে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে বাংলাদেশে ঢুকে পদ্মা নাম ধারণ করে। ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। 1961 সালে এই ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। 1975 সালের 21 এপ্রিল থেকে ব্যারেজটি চালু হয়। ফারাক্কা ব্যারেজ 2.24 কিলোমিটার লম্বা, যা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। মূল ব্যারেজটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি এই ব্যারেজ থেকেই সরবরাহ করা হয়। এই ব্যারেজের উপর দিয়ে গিয়েছে ভারতের 34 নং জাতীয় সড়ক ও রেলপথ, যা ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই ব্যারেজ বাংলাদেশ ও ভারত সীমান্ত হতে ভারতের প্রায় 18 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। এখন প্রশ্ন হলো, ফারাক্কা ব্যারেজ কেন বানানো হয়েছিল? কলকাতা বন্দর ভারতের একমাত্র নদী তীরস্থ প্রধান বন্দর। বন্দরটি সমুদ্র থেকে প্রায় 203 কিলোমিটার অভ্যন্তরে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হুগলি ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত। 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি ভাগীরথী নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল পানির অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী হুগলি ভাগীরথীর প্রবাহকে পুনরায় সচল করা। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 কিউসেক পানি হুগলি ভাগীরথী নদীতে নিয়ে যায়। বাঁধ থেকে হুগলি ভাগীরথী নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 40 কিলোমিটার। ফারাক্কা বাঁধ থেকে গঙ্গা নদীর পানি এই ফিডার খালের সাহায্যে হুগলি ভাগীরথী নদীতে পাঠানো হয়। এখন আমরা ফারাক্কা ব্যারেজ নির্মাণের ইতিহাস জেনে নেব। ভারতের একতরফা গঙ্গার পানি সরাবার কারণে যে শুধু বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়, বরং এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন ও নৌ পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। আর তাই এই বিষয়ে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই ভারতকে সতর্ক করা হয়েছিল। এই বিষয়টি প্রথম আলোচনায় আসে 29 অক্টোবর 1951 সালে। তৎকালীন পাকিস্তান সরকার ভারতীয় এই পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয় তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে। সেই থেকে গঙ্গার পানি বণ্টন নিয়ে লম্বা আলাপ আলোচনার শুরু হয়। 1970 সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলাপ আলোচনা করে। কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ অব্যাহত রাখে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয়। 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন নিয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা ব্যারেজ চালু করবে না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারত কোনোরকম আলাপ আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের
হুগলি ভাগীরথী নদীতে প্রবাহিত করে। এরপরে বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চের ডাক দেন। 1976 সালের 18 এপ্রিল মাওলানা ভাসানী ঘোষণা দেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন। আর এরপর 16 মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি। কিন্তু ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। 26 নভেম্বর 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। কয়েকবার বৈঠকের পর উভয় দেশ 5 নভেম্বর 1977 সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী 5 বছর অর্থাৎ 1978 থেকে 1982 সাল পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে। 1985 সালের নভেম্বরে আরও 3 বছরের জন্য পানি বণ্টনের চুক্তি হয়। কিন্তু একটি দীর্ঘ চুক্তির অভাবে বাংলাদেশ তার দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে 1996 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী পানি ভাগাভাগি করে নেবে। চুক্তিতে বলা হয়েছে নদীতে 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে। পানির পরিমাণ 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক হলে 35,000 কিউসেক পাবে বাংলাদেশ আর অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানির প্রবাহ যদি 75,000 কিউসেক বা তার বেশি হয় তাহলে 40,000 কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে। তবে কোনো কারণে যদি নদীর প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে যায় তাহলে দুই দেশ কে কী পরিমাণ পানি পাবে সেটি পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। কিন্তু তারপরেও ভারত সেই চুক্তি সঠিকভাবে মানছে না। বিভিন্ন সময় তারা চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এখন প্রশ্ন হলো, ফারাক্কা ব্যারেজের ফলে বাংলাদেশের কী ক্ষতি হয়েছে? শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণায় উঠে আসে 1960 সালের তুলনায় পদ্মা নদী দিয়ে পলি প্রবাহ প্রায় 20% কমে গেছে। কার্বন প্রবাহ কমেছে 30%। পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে। মিনারেল এবং নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও জলাভূমিতে ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন কমেছে 30%। পদ্মা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল আরিচা ঘাটে সমীক্ষা থেকে যে ফিশ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তাতে দেখা যায় 35 বছর আগের তুলনায় বর্তমান মৎস্য উৎপাদন মাত্র 25%। অন্যদিকে কমেছে ইলিশের উৎপাদনও। পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায় বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে সৃষ্টি হয় মরুকরণ প্রক্রিয়া। পদ্মা নদীর প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে গেছে, ফলে বাংলাদেশ প্রায়ই বড় ধরনের বন্যার সম্মুখীন হয়। বাংলাদেশের অসংখ্য নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। কৃষির অবস্থা সবচেয়ে ভয়াবহ। পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় দক্ষিণ অঞ্চলের সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্পের অন্তর্গত প্রায় 1,21,000 হেক্টর জমি রয়েছে। মাটির আর্দ্রতা, লবণাক্ততা, মিঠা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করেছে। ফারাক্কা বাঁধের কারণে শুধু যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে এমন নয়, ভারতেরও এর মারাত্মক প্রভাব পড়েছে। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। কপিল স্পষ্টভাবেই বলেছিলেন, বাঁধের নকশাটি এমনভাবে তৈরি যে বন্যা দেখা দিলে খুব কম পানি সরিয়ে নেওয়া যাবে, ফলে গঙ্গা অববাহিকার বিস্তীর্ণ অঞ্চল যেমন পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ সহ বিহারের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা থেকে যাবে। সে সময় এসব সাবধানবাণী উচ্চারণের জন্য কপিলকে পাকিস্তানের চোর হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।
কিন্তু 2016 সালে ভারতের একটি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কপিলের সতর্কবাণী এখন সত্য হয়েছে। সে বছর বিহারে ভয়াবহ বন্যা দেখা দিলে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি জানান। ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে তাতে প্রতি বছরই বর্ষার মরশুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশ। বহুদিন ধরেই মালদহ মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ এবং বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কা বাঁধ বড় রকমের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জন্য ফারাক্কা বাঁধ এখন বিপদের আরেক নাম। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।